নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আমি পিউ আজ রয়েছে আপনার সঙ্গে, আর পিউর সঙ্গে রয়েছি আমি কুনাল। এবং পিউ, শুরুতে আমরা যে খবরে চোখ রাখতে চলেছি যে সিপিএম এর ঘুম ধরেছে দলীয় সভায়, কিন্তু এমনটাই স্বীকার করে নিলেন পলিট ব্যুরোর সদস্য বিমান বসু। একেবারেই আপনারা জানেন বিভিন্ন রিফর্মেশনের মধ্য দিয়ে দল চলেছে এবং এই ঘুণ সারাতে সূর্যকান্ত মিশ্র খানিকটা এগিয়ে বলেছেন দলে এমন অনেকে রয়েছেন যাদের থাকারই কথা নয়। মুজাফফর আহমেদের জন্মদিন, আর এই দিনটাকেই সিপিএম এর রাজ্য নেতৃত্ব বেছে নিলেন কঠোর আত্মসমালোচনার জন্য। কলকাতা জেলা কমিটির অফিসে সভা, মঞ্চে হাজির বুদ্ধদেব ভট্টাচার্য। আত্মসমালোচনা শুরুটা করলেন বিমান বসু রীতিমতো আক্রমণাত্মক সুরে। আমাদের মধ্যে কমিউনিস্টদের মধ্যে কিছু ঘুম ধরেছে, সেটা পরিষ্কার করতে হবে। পার্টি সাধারণভাবে পার্টির সদস্যদের অতীতে মুজাফফর সাহেবের সময় যে গুণগত মান ছিল তার থেকে অনেক দূরে আমরা অবস্থান করছি। বিমান বসু যেখানে শেষ করলেন সেখান থেকেই শুরু করলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, তবে তিনি আরো বেশি আক্রমণাত্মক। ঠিক আছে, না নেই, পার্টির মধ্যে কিছু লোক তো আছেন যাদের পার্টির মধ্যে থাকার দরকার নেই, অধিকার নেই, প্রয়োজন নেই। তৃণমূলের মোকাবিলা করতে হলে দলকে যে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে সে বিষয়ে বারবার জোর দিলেন রাজ্য সম্পাদক। তবে জোটের পথ থেকে যে তারা সরছেন না, প্রসঙ্গক্রমে তা ফের বুঝিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র। সহ আমি আবার বলছি, কংগ্রেস সহ সমস্ত শক্তিগুলোকে গণতন্ত্রের উপরে আক্রমণ, ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ, তার মোকাবিলার জন্য এর বিরুদ্ধে ব্যাপকতম শক্তি সমাবেশ আমাদের গড়ে তুলতে হবে। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে মৌমিতা চক্রবর্তী ও উজ্জ্বল মুখার্জির রিপোর্ট 24 ঘন্টা। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে, সরাসরি উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। উজ্জ্বল, খুব স্পষ্ট করে বেনজল চিহ্নিত করতে পেরেছেন শীর্ষস্তরের নেতারা, কিন্তু এটা অপসারণের প্রক্রিয়া কি? কোনো ভাবনা চিন্তা দলের সেরকম কোনো ইঙ্গিত? দেখো, সেটা হচ্ছে যে কমিউনিস্ট পার্টিতে অপসারণের একটা দীর্ঘ প্রক্রিয়া থাকে। একটা সময় যেমন পার্টির সদস্যপদ যারা পান সেটাও একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক একইভাবে কোনো দলের যদি কোনো সদস্যকে দল মনে করে যে তাকে দল থেকে বহিষ্কার করবে, সেটাও কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। তাকে শোকজ করতে হয়, তার জবাব চাইতে হয়, নির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে করতে হয় এবং তারপর তাকে দল থেকে বহিষ্কার করতে হয়। শুদ্ধিকরণের একটা প্রক্রিয়া কমিউনিস্ট পার্টিতে চলে। আসলে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিআইএমের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ, তারা এখনো পর্যন্ত সেই অর্থে পার্টিকে একেবারে আন্দোলনমুখী করতে পারছে না। তার অন্যতম কারণ, তারা মনে করছেন যে পার্টির মধ্যে এমন একটা অংশ রয়েছে যারা অকেজো, যারা কোনো কাজ করছেন না, শুধুমাত্র দলের মধ্য থেকে সমালোচনা করছেন। ফলে এবং শুধু তারা সমালোচনা করছেন এমনটাই না, বাকি কমরেডদেরকেও তাদের বক্তব্য অনুযায়ী কিছুটা বিভ্রান্তি করছেন, তাদেরকে নিয়ে রাস্তায় নামতে কোথাও একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন। ফলে দলের নেতৃত্ব এখন চাইছেন যে এই ধরনের চিহ্নিত করা সদস্য যারা সত্যিকারের দলের সঙ্গে কোনো কাজ করছেন না দলের এই কঠিন সময়, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এবং আরও একটা পিউ, তুমি দেখেছো যে এটা একটা সবচাইতে বড় সমস্যা এই মুহূর্তে দলের, যে যাদেরকে জনপ্রতিনিধি করা হচ্ছে, পঞ্চায়েত লেভেল হতে পারে, পুরসভা লেভেল হতে পারে, এমনকি বিধায়ক পর্যন্ত, বিধায়ক বাছাই প্রক্রিয়াটা সিপিএম এর কাছে কিন্তু রীতিমতন কঠিন পরীক্ষা। সেখানে দাঁড়িয়েও যাদেরকে বিধায়ক বাছা হচ্ছে, 2 মাসের মধ্যে তারা চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস শিবিরে। গোটা পুরসভা ধরে সমস্ত কাউন্সিলররা চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের শিবিরে। কিন্তু উজ্জ্বল, এটাতে ব্যক্তি দোষ না দেখে সংগঠনের দুর্বলতা এই দিক থেকেও তো দেখা দরকার, বরং সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিকই তো, এই কথাটাই তো আজকে তারা বলতে চেয়েছেন। তুমি যে কথাটা বললেন যে এই প্রক্রিয়াটা খালি যে চলে যাচ্ছে দীপালি বিশ্বাসের একার দোষ না। এই যারা দীপালি বিশ্বাসকে প্রার্থী করলেন, যারা তার নাম সুপারিশ করলেন, রাজ্য কমিটির কাছে তার নাম নিয়ে যারা নিয়ে আসলেন, প্রত্যেকের কিন্তু দোষ। কারণ কোথাও একটা সিস্টেমের মধ্যে কোথাও গলদ থেকে যাচ্ছে। ফলে আমাদের দেখার যে শুধুমাত্র এটা বক্তৃতার একটা ভাষা, নাকি পরবর্তী ক্ষেত্রে বাস্তবিক অর্থেই সিপিআইএম তারা চেষ্টা করবেন এই ঘুণ ধরা কোট আনকোট বিমান বসুর কথায় তাদেরকে চিহ্নিত করতে এবং দল থেকে বের করতে। অনেক ধন্যবাদ উজ্জ্বল, অনেক ধন্যবাদ। সিপিএম একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে কুনাল, আমরা গতকালই দেখিয়েছি যে জোনাল কমিটি এই অস্তিত্বটাই তুলে দিতে চাইছে সিপিএম। আজ ঘুম ধরার কথা প্রকাশ্যে স্বীকার করা নিঃসন্দেহে একটা বড় ইঙ্গিত।
একেবারেই এরই পাশাপাশি চোখ রাখবো পরের খবরে। রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক উদ্ধার করতে উদ্যোগী হল রাজ্য সরকার। নোবেল কাণ্ডে তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন স্বরাষ্ট্র সচিব মলয় দে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে পাঠানো ওই চিঠিতে নোবেল চুরির তদন্তভার সিবিআই এর হাত থেকে রাজ্যের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হবে। না পারলে আমি যদি তদন্তের সুযোগ পাই খুঁজে বের করবো। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান বাংলা শুধু নয়, বিশ্বের মাটির সম্মানের সাথে জড়িত। আমি কথাটি বললাম এই কারণ হয়তো নাও বলতে পারতো, আমি বলতে পারলাম এটা আমার সেন্টিমেন্ট। মুখ্যমন্ত্রীর ঘোষণার 24 ঘন্টার মধ্যে রবি ঠাকুরের নোবেল পদক উদ্ধারের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। নোবেল কাণ্ডে তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাচ্ছেন স্বরাষ্ট্র সচিব মলয় দে। 2004 সালে পদক চুরির পর থেকে সিবিআই তার তদন্তের যতদূর এগিয়েছিল সেই সংক্রান্ত নথিও চাইবে রাজ্য সরকার। কেন্দ্র কি রাজ্যের আর্জিতে সাড়া দেবে? 2015 সালের ডিসেম্বরে নোবেল তদন্তের দায়িত্ব চেয়ে কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য। অভিযোগ, কেন্দ্রের তরফে তার কোনো উত্তর দেওয়া হয়নি। এবার রাজ্য সরকার আরো বেশি তৎপর। বৃহস্পতিবার বিশ্বভারতীতে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে দিয়ে নোবেল তদন্ত করানোর কথা বলেছেন তা নিছক তাৎক্ষণিক আবেগ থেকে নয়, গোয়েন্দা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই নোবেল তদন্তে হাত দিতে চায় রাজ্য। 2015 সালে প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্য সরকারকে একটি চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়, বিশ্বভারতীতে নোবেল সহ একের পর এক চুরির ঘটনা দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। ক্যাম্পাস থেকে আস্ত চন্দন গাছ চুরি, শ্রীনিকেতনে আবহাওয়া দফতর থেকে চুরি, এমনকি ছাত্রছাত্রীদের হস্টেল থেকে চুরি। বিশ্বভারতীতে চুরির ট্রেন্ড চলছেই। কেন্দ্রের চিঠি পেয়ে স্বরাষ্ট্র দপ্তর সিআইডিকে বিষয়টি দেখতে বলে। সিআইডি কলকাতা থেকে স্পেশাল টিম তৈরি করে শান্তিনিকেতনে পাঠায়। চুরির সিরিজের কিনারা করতে গিয়ে গোয়েন্দাদের হাতে চলে আসে নোবেল হাপিস হয়ে যাওয়ার তথ্য। 10 মাস ধরে শান্তিনিকেতনে ঘাঁটি গেড়ে থেকে গোয়েন্দারা ভবানী ভবনকে দেওয়া রিপোর্টে জানায়, বিশ্বভারতীর নিরাপত্তায় বহু ফাঁক ফোকর রয়েছে। যাবতীয় চুরির পেছনে কাজ করছে বেশ কয়েকটি গ্যাং। গ্যাংয়ের প্রত্যেকেই মামুলি চোর। তাদের কয়েকজনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা নোবেল চুরি সংক্রান্ত বেশ কিছু তথ্য পান। যেমন, কিভাবে চুরি হয়েছিল নোবেল, কোন কোন গ্যাং এই কাজ করে থাকতে পারে, কতবার হাত বদল হয়েছিল নোবেল। হাত বদল হতে হতে রবি কবির নোবেলের শেষ পরিণতি কি হয়েছিল তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। 2004-এর 25শে মার্চ নোবেল চুরির 6 দিনের মাথায় তদন্তভার পেয়েছিল সিবিআই। 6 বছর তদন্ত চালিয়ে হাত তুলে নেয় তারা। 11 বছর পর বিশ্বভারতীতে সিরিয়াল চুরির তদন্তে নেমে নোবেল নিয়ে আশার আলো দেখছে রাজ্যের গোয়েন্দা বিভাগ। তাই নোবেল চুরির তদন্তের শিলমোহর নিয়েই মাঠে নামতে চান তদন্তকারী অফিসাররা। তার প্রতিধ্বনি শুক্রবারও শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায়। নোবেল প্রাইজটা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আমাদের গর্ব সংস্কৃতি, বাংলার প্রত্যেকটা ধূলিকণার সাথে মিশে আছে এই সংস্কৃতি। সুতরাং চেষ্টা করে দেখা উচিত যাতে সেটা ফিরে পাওয়া যায়। 24 ঘন্টার জন্য সুতপা সেন ও বিক্রম দাসের রিপোর্ট। নোবেল চুরির তদন্তভার নিতে তৎপর রাজ্য। মুখ্যমন্ত্রী গতকাল মন্তব্য করেছিলেন যে তিনি যদি সুযোগ পেতেন এই নোবেল তিনি ফেরত নিয়ে আসতে পারতেন, আর এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দিদি বলেছেন তাকে সুযোগ দিলে তিনি নাকি খুঁজে নিয়ে আসবেন। আমরা ছোটবেলা পুকুরে স্নান করতে যেতাম, পয়সা ছুঁড়ে দেওয়া হতো জলের মধ্যে, কে ডুব মেরে তুলে নিয়ে আসতে পারবে প্রতিযোগিতা হতো। দিদি বোধহয় জানেন নোবেলটা কোথায় আছে, তাই তিনি সুযোগ চেয়েছেন। আমার তো ব্যক্তিগত ইচ্ছা যে দিদিকে আবার সুযোগ দেওয়া হোক। যদি সফল হন, আমাদের মনের মধ্যে যে গ্লানি আছে সেটা বোধহয় দূর হবে। সব কথা বলে গিমিক দিয়ে লাভটা কিসের? এটাও একটা নাটক করছেন, নাটক করার জন্য কেউ অভ্যস্ত। উনি ভাবছেন মানুষ কিছু বোঝেন না, মানুষ এটা কিছু না জেনেই মানুষকে যা খুশি তাই উনি বলেন। উনি বলেন সবই। এখন বহুমুখী প্রতিভার অধিকারী তো, সেই জন্য নিজেই সব থেকে বেশি পণ্ডিত, অন্যকে বোকা ভাবেন। তাহলে উনি জানেন নোবেল কোথায় আছে, তার মানে খুব স্পষ্ট। তাহলে উনি জানেন নোবেল কোথায় আছে, তার মানে খুব স্পষ্ট। নোবেল চুরির রহস্য ভেদ করতে উদ্যোগী রাজ্য। গর্বের পদক কি তার পুরনো জায়গায় ফিরবে, কি বলছেন স্থানীয়রা? বর্তমান মুখ্যমন্ত্রী যে প্রস্তাব বিশ্বভারতীকে দিয়েছেন সেটা যদি পাওয়া যায় সেটা খুবই গর্বের ব্যাপার। এটা কোনো রাজ্য বা কেন্দ্রের বিবাদের বিষয় নয়, এটা একটা জাতীয় ঐতিহ্যের বিষয়। সমগ্র ভারতবাসী সেদিকেই তাকিয়ে রয়েছেন কত তাড়াতাড়ি নোবেল পুরস্কারটা আবার উদ্ধার হবে। এ বিষয়ে সকলের সাহায্য, আন্তরিকতা ভীষণ গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার যদি তদন্ত করেন, আমরা আশাবাদী যে
নোবেল চুরি এবং তার সাথে যারা যুক্ত দুটোই উদ্ধার হবে। এরপর অন্য খবর, দক্ষিণবঙ্গে বছর বছর বন্যার জন্য ডিভিসির বেহাল দশাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। আজ বর্ধমানের প্রশাসনিক বৈঠকের পর এই প্রসঙ্গে ডিভিসির কড়া সমালোচনা করেছেন তিনি। বলেছেন, ডিভিসির জলাধারগুলো সংস্কার না করার জন্যই বছর বছর বন্যা হচ্ছে রাজ্যে, এতে ক্ষতি হচ্ছে চাষের। রাজ্যের সেচ ব্যবস্থাকে বন্যার হাত থেকে বাঁচাতে 2800 কোটি টাকার নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা এখানে দেখেছি ডিভিসি সেই পুরনো সেচ সিস্টেমের আন্ডারে, এবং ওরা অনেকদিন ধরে ভালো করে পরিষ্কার করে না বা মেনটেনেন্স করে না, ফলে একটা ব্লক হয়ে গেছে। বন্যা হয়ে যায়, বন্যার জলটা চলে আসে, জল ধরে রাখার ক্ষমতা পর্যন্ত নেই। এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা একটা চেষ্টা করছি। এই প্রজেক্টটা প্রসেসে আছে, আশা করি হয়ে যাবে। হয়ে গেলে 5 বছর ধরে একটা কাজ করা হবে ইরিগেশন থেকে, সেটা 2800 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। এবং ওয়ার্ল্ড ব্যাংক এটাকে সম্মতি দিলে বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি এই 4টে জেলায় সেচের কাজ, বন্যা মুক্ত করার যে কাজ, সেই কাজগুলো ভালো করে করা হবে। পুরুলিয়া, বীরভূমের পর এবার বর্ধমান। ফের প্রমোটিং তোলাবাজি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ প্রশাসনকে নির্দেশ, বেআইনি কিছু দেখলেই অ্যাকশন নিতে হবে। কাউন্সিলর, বিধায়কদেরও তার বার্তা, কাজ না করলে রেয়াত করা হবে না কাউকে। সেকেন্ড ইনিংসে কড়া প্রশাসক তিনি। জেলা সফরে সেই বার্তায় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, কোনো রাগঢাক না করে। বর্ধমানে জেলা প্রশাসনিক বৈঠকে আরও একবার তোলাবাজি, প্রমোটিং নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেই অপরাধ করুক না কেন অ্যাকশন নিতে হবে। পুকুর বুঝিয়ে কোনো প্রমোটিং করতে দেয়া যাবে না। যেভাবে মাটি সুরকি পাচার করে দেয়া হচ্ছে সেদিকে নজর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই টাকা যাতে সরকারের ঘরে আসে তা সুনিশ্চিত করতে হবে। বৈঠকে কাউন্সিলর, বিধায়কদেরও শুনতে হয়েছে কড়া কথা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, কাজ করতে হবে, না করতে পারলে কাউকেই রেয়াত করা হবে না। এদিনের বৈঠকে বর্ধমান জেলার কাজের মূল্যায়ন নিয়ে বেশ অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা, স্কুলের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেলা শাসক সৌমিত্র মোহনকে বলেন, বর্ধমান শহরের এ হাল কেন? রাস্তাঘাট কেন এত খারাপ? প্রচুর লোক শহরের মধ্যে দিয়ে যাতায়াত করেন, তাও এই অবস্থা। আপনিও দেখুন এই বিষয়গুলি, শহরকে সুন্দর করে সাজান। স্কুলগুলি নিয়েও ছিল অভিযোগের পাহাড়। মুখ্যমন্ত্রী বলেন, অনেক স্কুলের প্রধান শিক্ষক নেই, শিক্ষকও নেই বহু জায়গায়। বিধায়ক, বিডিওদের তাঁর প্রশ্ন ছিল, আপনারা কেন কিছু দেখছেন না? স্কুল ভিজিট পর্যন্ত ঠিকমতো হয় না কেন? ধমক শুনতে হয় কেতুগ্রামের ওসিকে। তাকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কেন? এমনটা যেন না হয়। এর পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরকার যে ধান কেনে সেই টাকা 2 মাসের মধ্যে তাদের দেয়া হচ্ছে না। অনেক সময় 6 মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে। এই অভিযোগও মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়। এরপরই তার নির্দেশ, ধানের টাকা কৃষকদের নির্দিষ্ট সময় দিতে হবে, না হলে তাদের সংসার চলবে কিভাবে? এত কড়া কথার মধ্যে অবশ্য ছিল মিষ্টি কিছু কথাও। শক্তিগড়ের ল্যাংচা হাব বাস্তবায়িত না হওয়ায় পরিবর্তে এই জেলাতে মিষ্টি বাংলা হাব করার কথা এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মিষ্টি যেমন থাকবে, ছানার মিষ্টি, ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা, ওদিকে রামপুরহাটের রাজভোগ, শিউরির মোরব্বা থেকে শুরু করে মালদার ক্ষীরকদম থেকে শুরু করে, এটা একটা মিষ্টি বাংলা হাব হচ্ছে। এখানে নিজেরাই তৈরি করবে, বিক্রি করবে, কেউ অর্ডার দিতে পারে। নানা সময় অশান্ত বর্ধমানের ভাতার, মঙ্গলকোট, রায়না সহ বিভিন্ন এলাকায় শান্তি বজায় রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বহিরাগত প্রশ্নে নজরদারি বাড়াতে বলেন। পুলিশ মহলে তাঁর স্পষ্ট বার্তা, অপরাধীর রং যেন না দেখা হয়। পুরুলিয়া থেকে কমল জানার সঙ্গে সুতপা সেন, 24 ঘন্টা।